ইতিহাসের অবহেলিত বাদশাহ শাহজাদা দারা শুকোকে নতুন আলোয় আলোকিত করেছেন সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় তার শাহজাদা দারা শুকো উপন্যাসে। এই উপন্যাসে প্রত্যেকটি পর্ব তার লেখার মুন্সিয়ানায় হয়ে উঠেছে অনন্য। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস শাহজাদা দারা শুকো। শুরু করি। 11 ইংলিস্তানের ইলচি স্যার টমাস রো রাজধানী আগ্রা থেকে এত দূরে হিন্দুস্থানের দেহাতে কখনো আসেননি। নীল আর তাঁতিদের সুতো নিয়ে যা কিছু জন কোম্পানির কাজ কারবার তিনি আগ্রায় কুঠিতে বসেই সেরে থাকেন, কিন্তু এবার তার না বেরিয়ে পড়ে উপায় ছিল না। লন্ডন থেকে কোম্পানির গভর্নর বাহাদুর কড়া চিঠি পাঠিয়েছেন। জায়গাটা আগ্রা থেকে দক্ষিণে অনেক দূরে বুরহানপুর, সাতপুরা পাহাড় পেরিয়ে তাপ্তি নদীর তীরে। এখন শীতের শুরুতে তাপ্তি বড় নিরীহ দেখতে। পথে আস্তে আস্তেই রো শুনে এসেছে গত বর্ষাতেও তাপ্তির দুকুল ভাসিয়ে খেতি, গরু, মোষ ফর্সা করে দিয়েছে। এখন কিছু জানি না ভাব করে অনেক নিচু দিয়ে বয়ে চলেছে। পরিষ্কার রোদে নীল জলধারা সামনে রেখে বিরাট এক গোলমোহর গাছের নিচে ঘোড়া থেকে নামল টমাস সাহেব। আর এক রাতের রাস্তা কাবার করলেই বেরার সুবার সীমানায় গিয়ে পৌঁছানো যায়। গঞ্জমতো এই বুরহানপুর শহরে ঢুকতেই সবচেয়ে আগে চোখে পড়ল শাহী দুর্গের উঁচু সামান বুরুজ। সেখানে অনেক উঁচুতে চৌকির ভেতর পাথরের মূর্তির ভঙ্গিতে বন্দুক উঁচিয়ে দুই পাহারাদার দাঁড়িয়ে। শুনেছে ওখানেই অন্ধ শাহজাদা খসরু এখন থাকেন। দিনে দিনে ঘোড়ার পিঠে, নয়তো যেখানে যেমন পাওয়া যায় এমন টাঙ্গায় রাস্তা ভেঙে 6টি রাত টমাস সাহেবকে কাটাতে হয়েছে ডাক চৌকিতে। খাওয়া দাওয়া সেখানকার সরাইয়ে। এই সব সরাইয়ের মোগলাই মশাল্লাদার গোস্ত এখন আর তার মুখে রুচ্ছে না। এখন চাই চানের জন্যে গরম জল, পেটের জন্যে হালকা কিছু খাবার, সেই সঙ্গে বিশ্রাম। আগ্রার দেওয়ানখানার দেওয়া পরিচয়পত্রখানি জামার বাঁ হাতার নিচে গুজে নিয়ে আবার ঘোড়ায় উঠল টমাস সাহেব। আরামের রোদ ছড়ানো সূর্য এখন মাথায়। রোদ, আলো, এই দুটো জিনিসের কোনো কিপটেমি নেই হিন্দুস্থানে, অঢেল। এমন রঙিন মানুষ দেখার অভ্যেস নেই দেহাতের মানুষের। হাঁটু অবধি ঢাকা চামড়ার ফিতেদার কালো জুতো, উরুর সঙ্গে এঁটে বসা সবুজ পাতলুন, তার ওপর পেছন কাটা লম্বা কোট। কোটের বুকের কাছটায় ঝালরদার সাদা জামা ঢেউ তুলে খানিক বেরিয়ে। মুখখানা রোদ চড়তেই লালচে পাড়া হয়ে উঠেছে টমাস সাহেবের। টাক ঢাকা লাল নৌকো টুপিখানার নিচে একজোড়া নীল চোখ সব সময় এদিক ওদিক দেখছে। দুর্গের তক্তা তোলা তোরণে দেহাতি মানুষের ভিড় জমে উঠেছিল স্যার টমাসকে দেখতে। ওপর থেকে তাড়াতাড়ি পাহারা নেমে আসতেই সে ভিড় পাতলা হয়ে গেল। ঘোড়া থেকে নেমে আগ্রার দেওয়ানখানার পরিচয়পত্রখানি এগিয়ে দিল টমাস সাহেব। এখানে কেমন ব্যবহার পাবে তা বুঝে উঠতে পারছিল না সে। আগ্রার হুকুম সব জায়গায় সময় ধরে চলে না, তা জানে স্যার টমাস। বেশিক্ষণ কিন্তু তাকে দাঁড়াতে হলো না। দুর্গের ভেতর থেকে দুজন নতুন পাহারা এসে স্যার টমাসকে ভেতরে নিয়ে গেল। বাঁধানো চাতাল দিয়ে পাহারাদের সঙ্গে জোর কদমে হাঁটতে হাঁটতে স্যার টমাস লক্ষ্য করল দুনিয়ার সব দুর্গই একই নিয়মে বানানো। বিপদে জল ঢোকানো বা বের করে দেবার জন্যে অন্য দুর্গের মতোই এখানেও তাপ্তির জলের সঙ্গে ঘেরাও নালার সরাসরি যোগ। দরকার মতো পাথরের দরজা ওঠানো নামানোর ব্যবস্থাও আছে। কড়া পাহাড়ার ভেতর 3 দরজা পেরিয়ে স্যার টমাস এসে যখন তাপ্তির খোলা বুকের মুখোমুখি এক বিশাল চাতালে হাজির হলো, তখন দেখে
দুর্গের মাথায় দশাশই লড়াকু চেহারার একজন মানুষ একটা উঁচু দিবানে বসে আছে, আর তার সামনে ঝকঝকে সাদা গোঁপ ঝুলিয়ে একটা পাকানো শরীরের ধড়িবাজ দেখতে বুড়ো খুব তোষামোদ করে কথা বলে চলেছে। নিজের সম্ভ্রম বাঁচিয়ে সামান্য ঝুঁকল স্যার টমাস, তারপরে সিধে হয়ে দাঁড়ালো, বলল, আশা করি আমি এখন কেল্লা ই আজমের বরাবরে এসে দাঁড়িয়েছি। কেল্লা ই আজম হাত তুলে বসতে ইঙ্গিত করে বললেন, আগ্রার কাগজা দেখলাম, আপনি জন কোম্পানির হয়ে আসছে সনের জন্যে দাদন দিতে এসেছেন। আপনি তো সবই ভালো করে জানেন দেখছি। জানি বলেই তো দোটানায় পড়েছি ইলচি মশায়। দোটানা কিসের? অবাক হয়ে জানতে চাইল স্যার টমাস। কেল্লা ই আজম সেই সাদা ঝোলা গোপকে দেখিয়ে বললেন, ওকেই জিজ্ঞাসা করুন না কেন। গোপ ওয়ালা লোকটি নিজেই বলল, আমি চৌধুরী গয়ানাথ, শাহী হুকুমতের পুরনো বাঞ্জারা। স্যার টমাস রো এক লহমায় সব বুঝে ফেলল, কিন্তু মুখের ভাব একটুও বদলাতে দিল না। শান্ত গলায় বলল, বলুন চৌধুরীজি। টমাস সাহেব, আপনি যে কাজে এসেছেন আমিও সে কাজে এসেছি এই বুরহানপুরে। এখানকার দেহাতে দানাদার গেহু যেমন হয় তেমনি হয় মিহি সুতোর তুলো। দুজনই চাষিদের দাদন দিতে এসেছি, শুধু ফসলটা দুজনের দুরকম চৌধুরীজি। গয়ানাথ গম্ভীর গলায় বলল, আপনি চান তুলো, আমি চাই গেহু, এই যা। কেল্লা ই আজম রসিকতা করে বললেন, এবার আপনারাই দুজন মিলে একটা ফসল স্থির করুন। তা ঠিক হলেই আমি সরকার বুরহানপুরের গাঁও মুকদ্দমদের ডাকব। 6টা রাত সরাইয়ে কাটিয়ে স্যার টমাস রোয়ের আগ্রা থেকে এত দূর আসা। ইউরোপের বাজারে হিন্দুস্থানের রংদার কাপড়ের চাহিদা যতটা, ততটা কাপড় পাঠাতে না পারায় লন্ডন থেকে জন কোম্পানির গভর্নর বাহাদুর কড়া ধাতানি দিয়ে চিঠি পাঠিয়েছেন। সামনের বছরের সরবরাহ বাড়াতে টমাস সাহেবকে এখানে দাদনের ঝোলা নিয়ে হাজির হতে হয়েছে। আর এখানেই মূর্তিমান বিপত্তি চৌধুরী গয়ানাথের মতো শাহী বাঞ্জারা এসে হাজির। স্যার টমাস দেখল ব্যাপারটার এখনই ফয়সালা হলে হাওয়া তার বিরুদ্ধে চলে যেতে পারে। এই বাঞ্জারারা শাহী ফৌজকে রসদ যোগায়, গেহু থেকে বারুদ, লস্করি আংরাখা থেকে ধানুকির তীর, সবই এরা জোগাড় করে ফৌজকে পাঠায়। এজন্যে চৌধুরী গয়ানাথ শাহী খাজানাখানা থেকে কোটি রুপেয়া দরকারে আগাম পায়। সুতরাং তবিলের ঝনঝনায় রো গয়ানাথের সঙ্গে এঁটে উঠতে পারবে না, তাই সময়ে নেওয়া দরকার। স্যার টমাস বলল, তাড়াতাড়ি কিসের, আগে তো গরম জলে চান করি। সহবত মোতাবেক কেল্লা ই আজম শশব্যস্ত হয়ে উঠলেন। পাহারা এসে স্যার টমাসকে আবদারখানির দিকে নিয়ে গেল। কাঠের ঘেরাওয়ের ভেতর দুর্গের হামাম। কেল্লা ই আজম নিজের চানের জায়গাটি ছেড়ে দিয়েছেন। গা ঘষতে ঘষতে ইংলিশস্তানের ইলচি বুঝল, এত খাতির যার তখন ভালো রকম প্যারভি ছাড়তে হবে। প্যারভি ছাড়া হিন্দুস্থান চলে না। আগ্রার দেওয়ানখানার কাছারিতে আশরাফি ঝাড়লে তবে শাহী দপ্তরখানার এক চত্বর থেকে আর এক চত্বরে কাগজ এগোয়। সারা হিন্দুস্থান চলে প্যারভিতে। হামামের জানলা দিয়ে রো তাপ্তির ওপারে তাকালো। দুপুরের বুরহানপুরে ওপারে যেন মেলা বসে গেছে। সারি সারি গো গাড়ি, সোনপথের দিককার আলিশান সব বলদের মাথা ধুলোর মেঘের ভেতর জেগে উঠেছে। তার ভেতর আবছা মতো সব তাঁবুর উর্দু ঠেলে উঠেছে। চান সেরে পরিপাটি করে পোশাক পরল ইলচি মশায়। গরম জলে গা ঘষে চান করে শরীরটা ঝরঝরে হয়ে উঠেছে। তাপ্তির ওপারে একবার যেতে হয়। মেলা বসে থাকলে নিশ্চয় সরকার বুরহানপুরের তাঁতিরা তাদের পসরা সাজিয়ে বসেছে।
নানান বুনটের সুতোর নমুনা পাওয়া যাবে। চাই কি কেতাদুরস্ত কাপড়ের খোঁজও পাওয়া যেতে পারে। সেসব কাপড়ের নমুনা দেখে লন্ডনে জন কোম্পানি হামলে পড়তেও পারে। আবদারখানার পাশেই রাসুইখানা। সেখান থেকে সুসিদ্ধ মাংসের সঙ্গে পরিণত মশাল্লার পাকা মিশেল সুবাস ছড়াচ্ছে প্রথম শীতের বাতাসে। এটা দই মাংসের মালঘোবা রান্নার গন্ধ। টমাস সাহেব ভেবেছিল আর মাংস খাবে না, কিন্তু এই প্রিয় গন্ধে তার শরীরটা চনমন করে উঠল। কেল্লা ই আজামের মুখোমুখি খেতে বসতে হলো টমাস সাহেবকে। রসুইখানার চাসনিগির দাস্তারখানা পেতে প্রথমেই সাজিয়ে দিল লাল লাল কাবুলি বাবা সেতি ফল। তারপর এলো ফার্সি নিরামিষ রান্না সুঞ্চিয়ানা। তাতে মুখ বদলে ইংলিস্তানের ইলচির কদিন ধরে একটানা গোস্ত খাওয়ার কাঁটা কাটল। কিন্তু কেল্লা ই আজামের তরফ থেকে এতটা খাতিরের বহর দেখে টমাস সাহেব ভেতরে ভেতরে কেঁপে উঠল। কেননা আগের ডাকেই লন্ডন থেকে কোম্পানি বাহাদুর জানিয়েছেন, কাজ উদ্ধারের জন্যে এভাবে সারা হিন্দুস্থানে প্যারভি ছড়াতে থাকলে কোম্পানিজ কাকার উইল রিচ ইটস রক বটম। কেল্লা ই আজম খেতে খেতে জানতে চাইলেন, আগ্রা কেমন আছে? রাজধানীর চালেই ইলচি মশাই বলল, আগ্রা আগ্রার মেজাজেই আছে। রাজধানী কি কারো দিকে তাকায়? তা সত্যি। বলতে বলতে কেল্লা ই আজম বললেন, আমি মির্জা জানি বেগ, আমার বড় ভাই টার্ডি বেগ বাদশাহ সিংহের দেখাশুনো করতেন। এখন করেন না? সেই কথাই বলছি। একবার বাদশার সামনে খোলা চত্বরে একটা হাবশি সিংহ খেপে যায়। তারপর খোদ বাদশাই সিংহটাকে সামলান। লজ্জায় অপমানে বড়ে ভাই নিজের ছুরি দিয়ে খুদখুশি করছিলেন, কিন্তু তাকে বাধা দেন উজিরে আজম। তারপর টার্ডি বেগকে আগ্রায় কেউ আর দেখেনি। কোনো খবর পাননি? না, বড়ে ভাই বেঁচে আছেন না আগ্রার কোনো কয়েদখানায় পচে মরছেন তা আমরা জানি না। স্যার টমাস রো খাওয়া থামিয়ে হাত গুটিয়ে বসেছিল। জানি বেগ বললেন, আপনি তো আগ্রা দুর্গে যান আসেন, আপনি কি একটু খুঁজে দেখবেন আস্ত একটা মানুষ উবে যায় কি করে? অবশ্যই আমার ক্ষমতায় যা কিছু করার সবই করব জানি বেগ। হয়তো দেখুন গে, গোয়ালিয়ার দুর্গে বড়ে ভাই পড়ে আছেন। সিংহের মন মেজাজ কি ইনসান সবসময় ঠিক ঠিক ধরতে পারে? হয়তো পপির শরবত খাইয়ে দেওয়ায় মানুষটা সব কিছু ভুলে গিয়ে কয়েদখানার গরাদ ধরে দাঁড়িয়ে আছে। আপনি এত বড় দুর্গের কেল্লা ই আজম, আপনি বুরহানপুরের ফতেদার, আপনি আগ্রায় গিয়ে খুঁজে বের করতে পারেন না বড় ভাইকে? খোঁজ করেছি আগ্রায় গিয়ে, কিন্তু মুশকিল কি জানেন, আমরা যে উজবেক। তাতে অসুবিধে কিসের? হিন্দুস্থানে উজবেক, ইরানি, তুরানিরা মানে বাইরে থেকে যারা এসেছি এদেশে তারা আজও বাইরেই আছি। তাই কি ইস্পাহানের আসাফ খাঁ তো শাহী উজিরে আজম। মির্জা জানি বেগ একটা বাবা সেতি তুলে নিয়ে কামড় দিলেন। তারপর বললেন, আসাফ খাঁয়ের কথা আলাদা, তিনি নূরজাহান বেগমের ভাই। আমরা ইরানি তুরানি উজবেকরা নগদে তনখা পাই। তনখা আমাদের এদেশিদের চেয়ে বেশি, কারণ ওরা যে জায়গির পায়। আপনারাও জায়গির নিলে পারেন। আমরা ফৌজি, এদেশের জমিন জায়গার মুঝাচিয়াত বুঝি না। নগদে তনখাই ভালো আমাদের। এই তনখাই আমাদের কাল হয়েছে টমাস সাহেব। কেন কেন? বড় বড় জায়গায়, আগ্রা দুর্গে, দেওয়ানখানার কাছারিতে সব জায়গায় রাজপুতরা বসে আছে। ওরা কম তনখা পায় বলে আমাদের জায়গা মতো পেলেই হয়রান করবে। আগ্রা দুর্গে দেওয়ানখানার কাছারিতে গিয়ে বড়ে ভাইয়ের খোঁজ করে তাই কোনো হদিশই পাইনি। স্যার টমাস মনে মনে বলল, আচ্ছা, তোমার একটা দুর্বল জায়গা পাওয়া গেল শেষে। এই পথ দিয়েই
ইংলিস্তানের ইলচি তোমার ভেতরে ঢুকবে মির্জা জানি বেগ। আগ্রায় আশরাফি ছড়ালে টার্ডি বেগের হদিশ করতে কতক্ষণ? দুপুর দুপুরই স্যার টমাস অনেকটা জায়গা চর পেরিয়ে তাপ্তির ওপারে গিয়ে উঠল। সব দেখে তার চক্ষু স্থির। এ তো মেলা নয়, বলা যায় শাহী বাঞ্জারা চৌধুরী গয়ানাথের রসদ কেনাবেচার জলুস। পালে পালে বলদে টানা গোগাড়ি হিন্দুস্থানের একদিক থেকে গেহু, বাজরা, মধু, সোডা শতেক পশরা কিনতে কিনতে চলেছে। আবার সঙ্গে সঙ্গে সুবিধামতো জায়গায় বোঝা খালাস করে দিয়ে বিক্রি বাটাও চলছে। 3খানা বাঁশ দিয়ে ঝোলানো ওজনের কাঁটা, পরপর সারি সারি তাঁবু, এ যে একেবারে চলন্ত মান্ডি। মূলধন বলতে শাহী খাজানাখানার দাদনের রূপে আয়। চৌধুরী গয়ানাথ কিনে চলেছে শাহী রূপে আয়, বিক্রিও করছে শাহী দুর্গে, শাহী ফৌজি ছাউনিতে। বিশেষ করে শাহজাদা খুররম দক্ষিণে মালিক অম্বরকে শায়েস্তা করতে নামায় এই কবছর শাহী ফৌজের জন্যে রসদ জোগাড়ের বহর যে কিছু বেড়েই গেছে তা দেহাতে ঘুরতে বেরিয়ে গো গাড়ির সারি দেখলেই মালুম হয়। সন্ধেবেলা কেল্লা ই আজামের মুখোমুখি হলো দুজনই, স্যার টমাস আর চৌধুরী গয়ানাথ। গয়ানাথের কথা একটাই, গত বর্ষায় সরকার বুরহানপুরে তাপ্তি সব চাষবাস ভাসিয়ে দিয়েছে। এবার তাই অনটনের বছর, সামনে দুর্ভিক্ষও দেখা দিতে পারে। গাঁয়ের মোকদ্দমরা বলছে গেহু লাগাবো শীতে, বৈশাখে গেহু উঠলে ভালো দর পাওয়া যাবে, তুলো চাষে এত পয়সা আসবে না। এসব কথা এলোমেলোভাবে বলে চৌধুরী গয়ানাথ এইভাবে তার যুক্তিতে শেষ পোঁচ লাগালো। টমাস সাহেব, আপনি কি হিন্দুস্থানকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিতে চান? স্যার টমাস বুঝল সে বাঘের মুখে পড়েছে। পাথরের দেওয়ালে গয়ানাথের ছায়াটাও পড়েছে বাঘেরই মতো। কেল্লা ই আজাম মির্জা জানি বেগ সামান্য আলোতেই তার আকবরী পিস্তলটার নলের মুখে ফুঁ দিয়ে দেখছিলেন টোটা বেরোবার রাস্তায় কোথাও কোনো ময়লা জমে আছে কিনা। তার ফলে একটা তীক্ষ্ণ শীষ ধ্বনি উঠছিল নল দিয়ে। টমাস সাহেব বলল, এ কথা বলছেন কেন চৌধুরীজি? আমি জানি আপনাকে শাহী ফৌজকে রসদ জোগাতে হয়। আপনি কারো চেয়ে কিছু কম জানেন না ইলচি মশাই। আগ্রায় বাদশার সামনে আপনার ওঠা বসা, আপনি সরকারে সরকারে ঘুরে দাদন দিচ্ছেন তুলো চাষের জন্যে। সামনের মরশুমে তুলোর আবাদি হলে গেহুর কি হবে? দুর্ভিক্ষ দেখা দেবে নাকি? এত বড় হিন্দুস্থান, তার কয়েক সরকারে তুলো হলে হিন্দুস্থান সেই সুতোয় কাপড় তৈরি করে বাইরে ভালো দর পাবে, চাষিরাও দুটো রূপে আর মুখ দেখবে। লন্ডনের বাজারে হিন্দুস্থানের রওশন হবে। সারা হিন্দুস্থান পড়ে রয়েছে, তার সবটাতেই গেহু লাগান না কেন? এখানে তুলো হোক, তাঁতিরা দুটো দামড়ির মুখ দেখুক। আমি শাহী ফৌজের রসদে টান পড়তে দিতে পারি না। হিন্দুস্থান আমাদের দেশ, এখানকার খেতিবাড়ি কি লন্ডন থেকে ঠিক হবে ইলচি মশাই? মির্জা জানি বেগ হা হা করে ওদের দুজনের মাঝখানে পড়লেন। নিন, আপনারা এখন থামুন। এমন সুন্দর সন্ধ্যায় গেহু তুলো আর ভালো লাগছে না, আসুন একটু সেবা করুন। এই বলে জানি বেগ গরম গরম হালিমের ধোঁয়া ওড়ানো পাত্র এগিয়ে দিলেন। স্যার টমাস হাত এগিয়ে দিল। চৌধুরী গয়ানাথ হাত গুটিয়ে নিল। ওহ, আপনার তো এসব চলবে না, নিন আপনি এই বাবা সেতিটা খান, টাটকা। চৌধুরী গয়ানাথ বাবা সেতিটা হাতে নিল। তখনই খেলো না। কালো হাতের ভেতর লাল গোলমতো বড় একটা বাবা সেতি, গায়ে মোটা জৌনপুরি, খাস চোব্বা, পাকানো মুখের ওপর সাদা ঝকঝকে ঝোলা গোঁফ। মির্জা জানি বেগ বললেন, এখানে শেষ কথা বলতে পারে চাষিরা, বলতে পারে তাঁতিরা। চৌধুরী গয়ানাথ বাঘের মতো চেঁচিয়ে উঠে বলল, চাষিরা তাঁতি নয়। সঙ্গে সঙ্গে স্যার টমাস বলল, কিছু কিছু তাঁতি আবার চাষিও বটে। হিন্দুস্থানের দেহাতের চাষি
তাঁতিদের ব্যাপারে একজন বিদেশির এমন টনটনে জ্ঞান দেখে স্যার টমাসের মুখে অবাক হয়ে তাকালেন জানি বেগ। বললেন, বেশ তো, কালই সকাল সকাল আপনারা দুজনে কয়েকখানা গাঁয়ে ঘুরে আসুন, দেখুন চাষিরা কি বলে, তাঁতিরাই বা কি বলে। গানেকারদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে গাঁয়ের মুকদ্দমদের সঙ্গে কথা বললে। স্যার টমাস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে জানে ফল তো বলবে নগদ রুপেয়া, দরবারের ঘর গেরস্থিতে নগদ নগদ দামড়ি আধেলা পড়লে কথা তার দিকেই ঘুরে যাবে। চৌধুরীজি কি সঙ্গে সঙ্গে রুপেয়ার ঝুলি ঢেলে উপুর করে দিতে পারবে? চৌধুরী গয়ানাথ চুপ করে থাকল। দুর্গের চাতালে ঘোড়ার পা বদলানোর শব্দ, দূরে তাপ্তির ওপারে চৌধুরী গয়ানাথের জৌলুসের তাঁবুতে তাঁবুতে আলোর ফুটকি। রাত বাড়তে তামাম হিন্দুস্থান নিঝুম হয়ে যায়। বুরহানপুরও সেই নিঝুম অন্ধকারে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দেখা গেল এক বিচিত্র দৃশ্য। একদম উল্টো পোশাক পরা মানুষ দুটি ঘোড়ায় চেপে তাপ্তির গা ধরে সাতপুরা পাহাড়ের দিকে চলেছে। তাদের সঙ্গে সঙ্গে 10-12 জন ঘোড়সওয়ারের ছোট্ট একটি রিসালা। রাস্তা যতই দেহাতে ঢুকছিল ততই ঘাসে দুপাশ ঢেকে আসছিল। গয়ানাথ সঙ্গে রিসালা নেবার পক্ষপাতী ছিল না, কিন্তু টমাস সাহেবের জন্যেই নিতে হয়েছে। রাস্তার কুকুরে ইংলিস্তানের ইলচির বড় ভয়। ঘোড়ার ওপর তার অপরিচিত চেহারা দেখলেই আগ্রার বাইরে কয়েকবার কুকুররা লাফ দিয়ে দিয়ে ছুটে এসেছে, প্রায় কামড়ে দিত। আর এ তো দেহাত। সকালবেলার ছোট্ট এই বিচিত্র মিছিল যতই গাঁ বসতির দিকে এগোচ্ছিল ততই বুরহানপুরের দুর্গ থেকে আসা ঘোড়সওয়ারদের গা ঘামানো দুলকি চাল স্যার টমাসের চোখে পড়ছিল। ওরা সবাই মির্জা জানি বেগের তাঁবের ঘোড়সওয়ার। বালাক কিংবা বাদাকশানের মানুষ হবে হয়তো। সারা হিন্দুস্থানের ফৌজি লস্কর এক বিরাট অজগর। কান্দাহার থেকে কামরূপ ছড়িয়ে আছে এরা। ঘোড়সওয়ারদের মুখের কথা যা দু একটা শুনতে পাচ্ছিল টমাস, তার কিছুই বুঝতে পারছিল না। লস্করে হরেক দেশের মানুষ, তাদের হরেক ভাষা। রুপেয়ার 3 ভাগের 1 ভাগ ইরানি, প্রায় সিকিভাগ রাজপুত। বাকিদের নিয়েই রুপেয়ার প্রায় অর্ধেকটা। সেই অর্ধেকে আছে আফগান, বাদাকশান, উজবেক, তুরানি। এদেশেই সব খান মোহাম্মদ আর বালকের লড়াকুড়া। এত ভাষা কি বাদশাহ নিজেও বোঝেন? ভেবে উঠতে পারল না স্যার টমাস। কয়েকটি টিলা পেরিয়ে এগোতেই হিন্দুস্থানের সাচ্চা দেহাত বেরিয়ে পড়ল। খেতি বাড়িতে জল দেবার জন্যে কুয়োর ওপর চাকা লাগানো বিরাট এক চক্কর, তার কপিতে মোটা রশি। আরে, উঠ গেল কোথায়? চৌধুরী গয়ানাথ অবাক হল। উটটা কোথায়? কুয়োর কাছাকাছি এসে ওরা দেখল জল তোলার কাঠের চাকাটা ভাঙা, তার কাঠিতে কাঠিতে নিচে থেকে জল তোলার ভিস্তি বসানো। কুয়োর পাড়েই একটা ঝাঁকড়া মতো মহুয়া গাছ। পাকা মহুয়া ফল পড়ে গাছতলা প্রায় ঢেকে ফেলেছে। গয়ানাথ অবাক হল। তাজ্জাব কি বাত! মহুয়া ফল পড়ে পড়ছে আর উট নেই। স্যার টমাস রো বুঝতে না পেরে বলল, মানে? সারা মরশুম যে উট এই চাকা টানে সে তো পড়ে থাকা পাকা মহুয়া খাবেই, ওটাই তার খাবার। মহুয়া খায় না এমন উট আছে নাকি হিন্দুস্থানে? হয়তো কোথাও চড়তে গেছে। এখন চড়ে বেড়াবার সময়? এখন গেহুর জমি জিরাত তৈরি করার সময়? উট জল তুলবে, উট হাল টানবে, তাই তো জানি। একজন ইনসানকেও তো দেখতে পাচ্ছি না। আর খানিকটা এগিয়ে সবার মুখ বন্ধ হয়ে গেল। মাটির রাস্তায় গভীর করে গো গাড়ির শিক বসে গেছে। এক এক শিকের ওপর 2 গুণি 4 গুণি করে শিকের দাগ। রিসালার এক ঘোড়সওয়ার বলল, কেল্লা থেকে এ জায়গা 1 মাঞ্জেল হবে বড় জোর, কিছুই তো টের পাইনি আমরা। স্যার টমাস বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি টের পাবে? এ রাস্তা দিয়ে শাহী ফৌজ গেছে নিশ্চয়। চারদিকের অবস্থা দেখছেন না? ওই তো তোপ টেনে নিয়ে যাবার দাগ মাটিতে। গয়ানাথ বলল, হাতিও ছিল নিশ্চয়, নয়তো ওই সব ডাবা গর্ত আসবে কোত্থেকে?
আরেকটু এগোতেই সারা গাঁয়ের চেহারা পরিষ্কার হয়ে উঠল। একখানা ঝুপড়িও আস্ত নেই, যেন কেউ হাতি লেলিয়ে দিয়ে সব লণ্ডভণ্ড করে ধামসে দিয়ে গেছে। চৌধুরী গয়ানাথ নিজেই বিড়বিড় করে বলল, গাঁয়ের কুকুরগুলো গেল কোথায়? মানুষজন? কেল্লা থেকে পাঠানো সঙ্গী রিসালার এক ঘোড়সওয়ার চাপা হেসে বলল, এ তো কেল্লা থেকে বেরিয়ে আসা পাহারা লস্কর নয় চৌধুরীজি, এ হলো গিয়ে শাহজাদা খুররমের হামলাই ফৌজ। স্যার টমাসরো অবাক হলো। কি করে বোঝা গেল? সেই ঘোড়সওয়ার তখন রিসালার ভেতর ঘোড়ার পিঠে অনেকটাই এগিয়ে গেছে, সে শুনতেও পেল না। তখন চৌধুরী গয়ানাথ বলছিল, একটা ঘোড়া বা উট, এমনকি গাঁয়ের গরু মোষগুলোকেও দেখছি না। প্রায় সব ঘরই ভাঙা, চালের খড় খুলে নেওয়া হয়েছে যেন। এত বড় গাঁ, অথচ একটা মোরগের ডাক নেই। ঘরের আড়া ভেঙে হলুদে রাঙানো একটা মস্ত পিপুল কাঠ কারা যেন নিয়ে যেতে পারেনি বলে রাস্তাতেই ফেলে গেছে। স্যার টমাস বলেই ফেলল, কার সঙ্গে কথা বলবো? একজন মানুষও তো দেখতে পাচ্ছি না। মানুষের দেখা পাওয়া গেল গাঁয়ের শেষে, সাতপুরা পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের ঢালে। কিছু বুড়ো আর কিছু গুঁড়ো, জনা কয়েক বুড়ি, একটি বউ, আর কিছু আধশোয়া মানুষজন। তারা কাঠকুটোয় আগুন জ্বেলে খাবার দাবারের জোগাড় যন্তর করছিল। ঘোড়সওয়ার দেখে ছুটে পালাতে গেল কয়েকজন। ঘোড়সওয়াররা ঘোড়া দাবড়ে তাদের ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গে কয়েকজন বাচ্চা কেঁদে উঠল কয়েকজন বুড়োও। আধশোয়া একজন ল্যাংচাতে ল্যাংচাতে পালাচ্ছিল। সে ঘোড়সওয়ারদের তাড়া খেয়ে পড়ে গিয়ে গোঙাতে লাগল। সবার আগে ঘোড়া থেকে নেমে চৌধুরী গয়ানাথ সবাইকে হাত তুলে অভয় দিল। আমরা ফৌজ নই ভাই, ফৌজ নই, বাঞ্জারা। কান্না একটু থামল। গোঙাতে থাকা লোকটি আধশোয়া ভঙ্গিতে উঠে বসার চেষ্টা করল। ওদের ভেতর এক বুড়ি এগিয়ে এসে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, কাল ভোর রাত থেকে এই পথ দিয়ে শাহী ফৌজ গেছে। ওদের পথে যেসব গাঁ পড়েছে সেগুলো আর নেই। এবারে অনেকে একসঙ্গে কথা বলে উঠল। স্যার টমাস ঘোড়া থেকে নামল। কাঠকুটোর আগুনে বসানো কি একটা কন্দ জলের অভাবে পুড়ে গিয়ে কটু গন্ধ ছড়াচ্ছে। সঙ্গে সঙ্গে এক বুড়ি ছুটে গেল আগুনের কাছে। স্যার টমাস মনে মনে বলল, সকালবেলাই এখানে ভূমিকম্প হয়ে গেছে। ওরা সবাই যা বলল তাতে অনেকটা এরকমই দাঁড়ায়। ফৌজ তার যাবার পথে চাল থেকে খড় তুলে টেনে নিয়ে গেছে। খাবার দাবার তো কেড়ে নিয়েছেই, জ্বালানির জন্যে যেখানে যেটুকু কাঠ ছিল ভেঙে কেটে কুটে নিয়ে চলে গেছে। গোয়ালের গরুগুলোও তাড়িয়ে নিয়ে গেছে মাল বইতে, মাংসে টান পড়লে কেটে খাবে। চৌধুরী গয়ানাথের মুখ থমথম করছে। এ কোন গাঁয়ে সে গেহু ফলানোর জন্যে দাদন দিতে এসেছে? স্যার টমাসের ওঠা বসা আগ্রার ওপর মহলেই, দেওয়ানখানার কাছারির নিয়মকানুনের সঙ্গে যথেষ্ট পরিচিত। আইন ই আকবরীর আমিলি দাস্তুর বেকাশের নিয়মকানুন তার শোনা। সে গম্ভীর হয়ে বলল, আকবর বাদশাহ তো নিয়ম বেঁধে দিয়ে গেছেন, শাহী ফৌজের দরুন গাঁয়ের, চাষের, ইনসানের কোনো ক্ষতি হলে শাহী খাজানাখানা থেকে রুপেয়া দিয়ে তা পুষিয়ে দেওয়া হবে। চৌধুরী গয়ানাথ একগাল হেসে স্যার টমাসের দিকে তাকালো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমিল এ দাস্তুর বেকাশে আর আর কি আছে বলুন তো? এটা ঠাট্টা না তার জ্ঞানের পরীক্ষা নেওয়া হচ্ছে তা বুঝতে পারল না স্যার টমাস। চুপ করে গেল। গয়ানাথ বলল, আইন ই আকবরীর কাজকচি তো কাজীর এজলাসে, তার আগে ওরা নিজেদের সামলাক। এ কথা বলে গয়ানাথ রিসালার পেছনে বোঝা বওয়ার খচ্চরের পিঠ থেকে গেহুর বস্তা নামাতে ইশারা করল। স্যার টমাস ওসব কিছু সঙ্গে আনেনি। সে এনেছে থলে ভরে রুপেয়া। কিন্তু রুপেয়া দিয়ে তো এই শ্মশানে কিছু কিনতে পাওয়া যাবে না, যা কিনা এখনই খাওয়া যায়। হেরে যেতে যেতে ইংলিস্তানের ইলচি দেখল চৌধুরী গয়ানাথ বড় খেরিয়ার মুখ খুলে মার খাওয়া মানুষদের ভিতর নিজের হাতে গম দিচ্ছে। এক বুড়ো
কোঁচড় ভরে গম নিতে নিতে কেঁদে বসে পড়ল। স্যার টমাস এগিয়ে গেল। কি হলো? এত গেহু দিয়ে কি হবে এখন? খাবে? আমি তো এখন একা। বলতে বলতে বুড়োর কথা বন্ধ হয়ে এলো। গায়ে কিছু নেই। তাপ্তির দিক থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে। বুকখানা জুড়ে শুধু কয়েকখানা হাড়। পাশের বউটি বলল, ওর 2 ছেলেকেই ফৌজ ধরে নিয়ে গেছে তোপের গাড়ি টানতে। আর কেউ নেই? বউ ছিল, সে অনেককাল হলো নেই। স্যার টমাস সান্ত্বনা দিয়ে বলল, ছেলেরা ফিরে আসবে তো? বুড়ো এবার এই বিদেশির চোখে তাকালো, যেন ওখান থেকেই তার ছেলেরা ফিরে আসবে। স্যার টমাস তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। বুড়ো সব গমটা কোঁচড় থেকে মাটিতে ঢেলে দিল, দিয়ে বলল, ফৌজ একবার বেগার দিতে নিলে সে মানুষ আর ফেরে না সাহেব। কাজ ফুরোলে ওরা রাস্তার পাশে ছিবড়ে দশায় ফেলে দেয়। সান্ত্বনা দেবার আর কিছু নেই। স্যার টমাস চৌধুরী গয়ানাথের কাছে প্রথম চক্করে হেরে গিয়ে দ্বিতীয় চক্করে প্রতিশোধ নিল। নিজের গায়ের কোটটা খুলে বুড়োর গায়ে পরিয়ে দিল। তাপ্তির তীরে সাতপুরা পাহাড়ের গা ঘেঁষে শাহী ফৌজ চলে গেছে দক্ষিণের পথে। এবার শীত আসবে। সাতপুরা পাহাড়ের গায়ে নাম না জানা ফুলগুলো ফুটে একা একা রাতের শিশিরে ভিজবে। আয়ু ফুরোলে ঝরে যাবে। সারা হিন্দুস্থানে নানা রকমের জল বাতাস। কোথাও শীত বাড়তে বরফকুচি ঝরে সারা রাত ধরে, কোথাও বা দরিয়ার সামনে শীতই তেমন মালুম হয় না। গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, কাবেরী, গোদাবরী তো আছেই, আছে হেলমন্দ, রাভি, যমুনা, তাপ্তির মতো নদীও। এক এক নদীর মেজাজ এক এক রকম, তাদের গায়ে রকমারি বসতি, স্রোতও ভিন্ন, নদীর খাতও রকমারি, চড়ার চেহারাও আলাদা আলাদা। যমুনা এখন হিন্দুস্থানের সবচেয়ে রংদার নদী। তারই বুকে আগ্রা দুর্গের ছায়া পড়ে। এখন সন্ধে রাত, দুর্গের ছায়া জলের বুক থেকে মুছে গেছে অনেকক্ষণ। দুর্গের শাহবুরুজ মহলের দোতলা অলিন্দে 8 কোণা গম্বুজ ধরনের ছত্রির সামনে বাদশাহ জাহাঙ্গীর অন্দর মহলের দরবারে বসেছেন। এই সময়টায় মোগল বাদশার ভেতর মহল নিয়মে বাঁধা এক সুশৃঙ্খল জেনানা রাজ্য, যেখানে একমাত্র মরদ শাহানশাহ স্বয়ং। এখানে সেপাই শান্ত্রী, চাবুক, হাজত, ফাঁসি, দেওয়ানি দপ্তর, মালখানা, দলিল দস্তাবেজের মুহাফিজখানা, বক্সি, আরাজ বেগি, মীর সামানি, মক্তব, নাচওয়ালি, নটগুরু, সবার সবকিছু এখন বন্ধ থাকে। মানসাবদার থেকে গোলাম সবাই এখানে শাহানশাহের সামনে স্রেফ কৃতদাস। অল্প কিছু সাদিসুদা জেনানা এখানে দিনে দিনে কাজ করে সন্ধ্যার মুখে ঘরে ফিরে যায়। মোগল বাদশাহ সদরে অন্দরে সমান দামড়ি আধেলা, হীরা জাহারাত, জামা, জুতো, কার্পেট, সুজনি, প্রতিটি জিনিসের কড়া করে হিসাব। হুকুমতের ভেতর বাইরে কাগজি রাজ। রাজধানী আগ্রায় এই সময়টার কিংবা সফরের অবসরে খোদ বাদশাহ অন্দর মহলের জেনানাদের অভাব অভিযোগ শুনে থাকেন। আজও জাহাঙ্গীর বাদশাহ যেন শুনবেন বলেই দরবারে বসেছেন। জেনানা দেওয়ান আর মুস্তাওফি হুজুরে সব পেশ করার জন্যে একই সঙ্গে দুজন কুর্নিশ করে বলল, জাহাপানা সালামাত, বান্দাগান ই আলা হাজারাত। আর ঠিক তখনই বাদশাহ জাহাঙ্গীর চেঁচিয়ে উঠলেন, আমি কে? সঙ্গে সঙ্গে পাখোয়া চালিয়ে যে দাসী খুব আস্তে বাদশার মাথার পেছনে বাতাস কাটছিল, তার হাত থেকে পাখোয়া পড়ে গেল। কেউ কোনোদিন বাদশাকে এভাবে চেঁচিয়ে উঠতে দেখেনি। বাদশাকে ঘিরে দাঁড়ানো জেনানার দল পায়রার মতোই মুহূর্তে উড়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে ঢুকলেন নূরজাহান বেগম। ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। সেলিম জাহাঙ্গীর ফের চেঁচিয়ে উঠলেন, আমি কে? উফ, কিছুতেই মনে পড়ছে না। খুব শান্তভাবে নূরজাহান বেগম এগিয়ে এলেন, একেবারে মুখোমুখি দাঁড়িয়ে কুর্নিশ করলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আপনি সেলিম জাহাঙ্গীর? সে কে? নূরজাহান বেগম চারদিকে তাকালেন। না, এখানে আর কেউ নেই। এবার তিনি চাপা গলায় বললেন, হিন্দুস্থানের বাদশাহ।
এ কথাতেও জাহাঙ্গীর বাদশার চোখ মুখ পাল্টালো না। তিনি চাপা গলায় বললেন, সে কে? আলা হজরত, আজ আপনি দিন থাকতেই আবার মস্তি করে বসে আছেন। উফ! বলতে বলতে নূরজাহান বেগম শিউরে উঠলেন। এত বড় দুর্গের ভেতর যে মানুষটিকে ঘিরে আমি নূরজাহান বেগম, যার চোখে আমি নূরমহল বলেই বর্ধমান থেকে আজ আগ্রায়, সেই যদি ভুলে বসে সে কে, তাহলে আমি কোথায়? আমি কেন? নূরজাহান বেগমের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। এখনই আবার আমি শের আফগানের বিধবা মেহেরুন্নেসা হয়ে পড়তে পারি যে কোনো সময়। বাদশাই যদি ভুলে যান তিনি বাদশাহ, তাহলে আমি কে? এই আগ্রা দুর্গের নানা চত্বর, পাথরের গলি ঘুঁজি বাতিদান জেলেও পুরোটা আলো করা যায় না। এই অবস্থায় কেউ যদি আমার জন্যে ওত পেতে বসে থাকে, আচমকাই যদি আমাকে এই দুর্গের অন্ধকার কয়েদে কেউ ঠেলে দেয়। নূরজাহান এগিয়ে এসে বাদশার পায়ের কাছে গড়িয়ে পড়া সোনালি পাত্রটা তুললেন। সিরাজি শেষ, সামান্য কয়েক ফোঁটা গালিচায় গড়িয়ে পড়েছে। আলোয় ধরে দেখলেন পাত্রের একেবারে শেষে গলে যাওয়া একটি আফিম গুলি তখনও পড়ে আছে। চমকে উঠলেন নূরজাহান। 2টি করে গুলি খেয়ে থাকেন বাদশাহ। আজ তাহলে কটি খেয়েছেন, তাও সিরাজির সঙ্গে মিশিয়ে? নূরজাহান বেগমের আর কিছু ঠিক থাকল না। হিন্দুস্থানের বাদশার মাথা মুখ তিনি দুহাতে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন। হিয়ে আল্লাহ, তেরি রেজা! এক লহমায় বেগমের বুকের ভেতর সারা হিন্দুস্থান দুলে উঠল। একমাত্র সর্বশক্তিমান খোদা তালাই রক্ষা করতে পারেন। 8 কোণা গম্বুজ ধাঁচের ছত্রির বাইরেই অলিন্দের খোলা চত্বর, তারপরেই যমুনার বুকের ওপরকার শূন্য অন্ধকার। নূরজাহান যত জোরে পারেন বাদশাকে বুকে চেপে ধরলেন। কয়েক মুহূর্ত মানে অন্তহীন ভয়, অন্তহীন অপেক্ষা। আলোর ভেতরেও যেন জমাট অন্ধকার। আগ্রা থেমে নেই। কাছেই কোথাও পাহারাদের চৌকি বদলের শব্দ। অনেক নিচে রাজধানীর রাস্তায় মানুষজনের কথার কলরোল আবছা শব্দ হয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। মেহের! নূরজাহান কোনো শব্দ না করেই কেঁদে ফেললেন। মেহের, আমি কোথায়? আনন্দে নূরজাহানের 2 চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আপনি আমার বুকের ভেতর, বান্দা খান ই হাজারাত! বলতে বলতে নূরজাহান নিশ্চিন্ত হলেন। অচেনা ভয়ের জগৎ, নিজেকে ভুলে যাওয়ার আতঙ্ক থেকে বাদশাহ এইমাত্র চেনা দুনিয়ায় ফিরে এসেছেন। এখানে আনন্দ, এখানে নিত্যদিন নতুন নতুন আহ্লাদের আয়োজন। বাদশাকে ঘিরেই তো আগ্রায় রোজ রাতে রুমি, সিরাজি, কিঙ্গিনা, রাবাব ই দখান। আমার কি হয়েছিল? কিচ্ছু নয় বাদশাহ। তবে আমি এভাবে এখন তোমার বুকের ভেতর কেন? আমি কি আপনাকে এভাবে পেতে পারি না? বলতে বলতে দাঁড়িয়ে থাকা নূরজাহান ঝুঁকে পড়ে বাদশার মুখের সামনে সেই বিখ্যাত হাসি হাসলেন, যে হাসি দেখে সেলিম জাহাঙ্গীর কোনো দিনই ঠিক করতে পারেননি নূরমহল তাকে কাছে টানছে না আরও দূরে দূরে সরিয়ে দিচ্ছে। কয়েক লহমার জন্যে সব কিছু ভুলে যাওয়ার ভেতর থেকে এইমাত্র ভুস করে ভেসে ওঠা সেলিম জাহাঙ্গীর প্রায় জলে ডুবে যেতে থাকা মানুষের মতোই নূরজাহান বেগমকে 2 হাতে আরও বেশি করে আঁকড়ে ধরলেন। তুমি আমাকে ছেড়ে যেও না বেগম। আনন্দে সুখে নূরজাহান সেই আকর্ষণে ধরা দিলেন। কোথায় যাব জাহাপনা? আমার চেয়ে সুখী কে? তুমি যেও না, আমি নিরুপায়। নূরজাহান বেগম কোনো কথা বলতে পারলেন না। তার বুকের ভেতর উষ্ণি সমেত চাকতাই বংশের সেরা মাথাটি, তার চোখ, ভ্রু, নিঃশ্বাস, ঘ্রাণ, বুকের ধকধক। বাদশাহ সেলিম জাহাঙ্গীর অন্ধকার সুখের সেই সুড়ঙ্গের ভেতর আস্তে আস্তে বলে উঠলেন, ধরো সেদিন যদি কুতুবউদ্দিন খতম না হতো। চোখ বুজে আসা নূরজাহান বেগম বললেন, বলুন, তাহলে আজ তুমি কোথায়? তাহলে আজ এখন শাহজাদা খুররামের ফৌজ আমাকে আর কুতুবকে বিজাপুরের জঙ্গলে তাড়িয়ে নিয়ে চলেছে। এতদিনে কুতুবের মুরব্বি মালিক অম্বর অনেক আগেই শায়েস্তা। মাথা তুললেন সেলিম জাহাঙ্গীর। নূরজাহান বেগম দেখলেন বাদশার মুখে সেই আতঙ্ক আর নেই। স্বাভাবিক,
বুকের ভেতরটা শান্ত হয়ে এলো বেগমের। বাদশাহ বললেন, বাবা খুররম তামাম হিন্দুস্থানের পহেলা জংবাজ। নূরজাহান কোনো কথা বললেন না, তার চোখ স্থির, কোনো পলক পড়ল না। ধারালো চিবুক, কুঁদে কাটা মুখ, ক্ষমা বা রাগ কোনো কিছুই সে মুখে ছায়া ফেলতে পারে না। সেলিম জাহাঙ্গীর ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। নূরমহলের মুখে কঠিন রাগও সুন্দর হয়ে ওঠে। বাগী চাষিদের শায়েস্তা করতে যখন কঠিন ফরমান বেরোয়, তখন এই নূরজাহান বেগমের মুখে নিষ্ঠুর হুকুমাত সুন্দর ঝর্ণা হয়ে ঝরে পড়ে। কুতুব তোমায় ভালোবাসত? আলা হাজরাত, আমি সুন্দরী, এ কথা আপনি অস্বীকার করতে পারেন? এই প্রশ্ন আসছে কেন নূরমহল? আপনি জানতে চাইছেন বলেই বললাম। কুতুব আমায় চেয়েছিল, আমি তো তাকে চাইনি। আমার সুন্দরী হওয়া কি অপরাধ? এটা হলো গিয়ে খোদা তালার ইচ্ছা, এখানে কারও কোনো যুক্তি খাটে না। তবে আমিও ইনসান, আমার বুকে কষ্ট হয়। আমি কোনো দিন কুতুবের কথা ভাবিনি আলা হজরত। আপনার অনেক কিছু আছে, তাগদ, ফৌজ, হিন্দুস্থান। আমার কি আছে বলুন তো? তোমার সব আছে নূরমহল, তুমি একাই যে কোনো ইনসানের খোয়াবে আগুন ধরিয়ে দিতে পারো। তাতে কি যায় আসে? বলে নূরজাহান বেগম হাসলেন। হেসে বললেন, আমি কোথায় কোথায় আগুন ধরিয়ে দিতে পারি এটাই কি আমার পরিচয় জাহাপানা? আমি কি আপনাকে ভালোবাসিনি? ভালোবাসার কোনো ওজন নেই, ভালোবাসার কোনো হিসেব নেই, এ জিনিসটা সেলিম জাহাঙ্গীর ভালো বোঝেন। বেঈমান কুতুবের কথা মনে পড়লে তার বুকের ভেতর ব্যথা করে। বাদশাহ বললেন, কুতুব যে বেঈমানি করবে তা আমি স্বপ্নেও ভাবিনি নূরমহল। ভালোবাসায় কোনো বেঈমানি নেই আলা হজরত। বেঈমানি বলছেন কেন? তবে কি বলবো বেগম, যার যেমন চোখে লাগে। আমি তো শের আফগানের বেগম ছিলাম, তাই না? ছিলাম ফৌজদারের বেগম, হয়েছি বাদশার বেগম। সে তো আকবর বাদশার বোঝার ভুল নূরমহল। আমি তো তোমার নিকার আগেই তোমাকে ভালোবাসতাম। বর্ধমানের ফৌজদারের বেগম হবার আগেই তো তুমি শাহজাদা সেলিমের বেগম হতে পারতে, তাই না? ভালোবাসা মানুষকে অন্ধ করে জাহাপানা। কুতুবের তো ওভাবে মরবার কথা ছিল না। বলতে পারো নূরজাহান, শের আফগানেরও ওভাবে মরবার কথা ছিল না। কি বলছেন আলা হজরত? ঠিকই বলছি। কুতুবউদ্দিন দিনের পর দিন আমার ভেতর তোমাকে পাওয়ার জন্যে আগুন উস্কে দিয়ে এসেছে। আপনি শের আফগানকে খতম করার হুকুম দেননি কুতুবকে? না নূরজাহান, হিন্দুস্থানের বাদশাহ অতটা নিচে নামেন কি করে? আমি শুধু চেয়েছিলাম কুতুব তোমাকে নিয়ে আসুক। বাদশাহ হয়ে ফৌজদারের ক্ষতি চাইতে পারি? ওই হলো, আপনার ক্ষতি না করে আমাকে তুলে নিয়ে যাওয়া যায়? ফৌজদার কোতল হোক তা তো আমি চাইনি নূরজাহান। বলতে বলতে বেগমের মুখে তাকালেন বাদশাহ। বেগম ভেতর মহলের গালিচায় দাঁড়িয়ে, চোখ খোলা জানলা দিয়ে যমুনার দিককার অন্ধকার আকাশে তাকিয়ে। সেলিম জাহাঙ্গীর প্রায় কৈফিয়তের গলায় বললেন, আমি হয়তো তোমায় ভুলেই থাকতে পারতাম বেগম। কুতুব আমায় ভুলতে দেয়নি তোমাকে। আমার ভেতর তোমার কথা জাগিয়ে রেখেছে সব সময়। কেন জানো? বলুন কেন? আসলে কুতুব নিজেই তোমায় ভুলতে পারেনি কোনো দিন। আমার ভেতরে তোমায় জাগিয়ে রেখে আসলে বেগম সেই আগুনে নিজেই জেগে থেকেছে কুতুব। নূরজাহান বাদশার মুখ থেকে চোখ সরিয়ে নিলেন। এই সরিয়ে নেওয়াটুকুও সেলিমের মনে আগুন ধরিয়ে দিল। তিনি বললেন, জানো নূরমহল, আমার হুকুমের আড়ালটুকুই ছিল কুতুবের ছল। ও নিজেই আসলে নিজেরই জন্যে ছুতো করে বর্ধমানে গেছে। ও নিজের জন্যেই ফৌজদারকে খতম করতে ঝাঁপিয়ে পড়েছিল। ভেবেছিল ফৌজদার সাবার হলেই রাস্তা পরিষ্কার। তোমায় নিয়ে তখন বেইমানি করে নর্মদা পেরিয়ে যাবে, যাবে দক্ষিণের এমন জায়গায় যেখানে আগ্রার হুকুম চলে না। ভাবতেই পারেনি কোতল হতে হতেও ফৌজদার ঘুরে দাঁড়াবে, মরণ কামড় দিয়ে তবে মরবে।
নূরজাহান বেগম ঘুরে দাঁড়িয়ে সরাসরি বাদশার মুখে তাকালেন। সে চোখে হিসেব চাওয়ার কোনো অস্ত্র নেই, কোনো রাগ নেই, কোনো শোক নেই, ভালোবাসাও নেই, শান্ত, প্রশ্নহীন। সেলিম জাহাঙ্গীর মসনাদ থেকে উঠে দাঁড়িয়ে খানিক এগিয়ে গেলেন। অভ্রের স্বচ্ছ বাতিদানের আলোয় গম্বুজ ছত্রির সামনে বাদশার ছায়া পড়ল। বেগমের ওই মুখে তাকিয়ে বাদশা বললেন, বিশ্বাস করো নূরজাহান, কোনো খুনি পরোয়ানা হাতে দিয়ে কুতুবকে সেদিন আমি বর্ধমানে পাঠাইনি। এ কথায় না গিয়ে নূরজাহান বললেন, ভালোবাসার জন্যে কোনো কিছুই বেইমানি নয়। ভালোবাসা মানুষকে অন্ধ করে জাহাপানা। আমাকে পাওয়ার জন্যে 2 হাত তুলে কুতুবের মোনাজাত একদিন আমি ফিরিয়ে দিয়েছিলাম। কুতুব খতম না হলেও ওর সঙ্গে আমি কিছুতেই দক্ষিণে যেতাম না আলা হাজারাত। আবার ওকে ফিরিয়েই দিতাম। ওকে তো কোনোদিন আমি চাইনি। বাদশাহ সেলিম জাহাঙ্গীর এগিয়ে এসে 2 হাতে বেগমকে বাঁধলেন। আমায় বাঁচালে বেগম। 2খানি চাকদাই হাতের বাঁধন বড় শক্ত। এককালে ঘোড়ার পিঠে ছোটা এলাহাবাদের সুবেদার শাহজাদার বয়সের জোশ তাগাদ যেন এইমাত্র ফিরে পেয়েছেন বাদশাহ। তিনি কিছুতেই আর হাতছাড়া করবেন না নূরজাহান বেগমকে। নূরজাহান সে বাঁধনে ধরা দিয়ে ফের বললেন, ভালোবাসা মানুষকে অন্ধ করে। যদি করে তো করুক, আমি তোমায় ভালোবেসে অন্ধ হয়ে যেতে চাই বেগম। সেদিক দিয়েই গেলেন না নূরজাহান। কেটে কেটে বললেন, আপনি তো শাহজাদা খুররামকেই জ্যাদা পেয়ার করেন। হ্যাঁ, বাবা খুররাম হিন্দুস্থানের সেরা জাংবাজ, লড়াকু জানবাজ। আপনার তো আরও আওলাদ আছে আলা হাজারাত। শাহজাদা পারভেজও তো জোয়ান হয়েছেন। তিনি তো শাহজাদা খুররামের চেয়ে বড়। তাকেও তো শাহী মানসাব বাড়িয়ে দেওয়া উচিত ছিল। তারও তো খাতির কাদার দরকারি। আপনার ভালোবাসার খুররাম এখন দক্ষিণে সুবেদার। সুবেদার হয়েই সে কি আগ্রার কথায় আমল দিচ্ছে? কেমন লাপারোয়া চলাফেরা। বাদশাহ জাহাঙ্গীর গম্ভীর মুখে বললেন, শাহজাদা পারভেজ বড়, কিন্তু একদম না চিজ না লায়েক। আজ এই পর্যন্ত। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগা বা মন্দ লাগার কথা। আমি উৎসাহিত হব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।